সেনাবাহিনীর ভাই এবং বোনেরা, খুনি হাসিনা আপনাদেরকে মাঠে নামাইছে দেশে গণযুদ্ধরত কোমলমতি ছাত্রদের খুন করার জন্যে। আপনারা বলবেন, না না, আমরা তো খুন করতেছি না। আসেন একটু আলাপটা শুনেন। আমাদের সামরিক বাহিনী জন্মগ্রহণ করছে 1971-এর মহান মুক্তিযুদ্ধের অগ্নিগর্ভে। আমাদের দেশপ্রেমিক সৈনিকদের প্রধানতম দায়িত্ব হচ্ছে বহিঃশক্তির আক্রমণ থেকে জীবন দেওয়া হইলেও দেশ এবং দেশের সকল নাগরিককে রক্ষা করা। মন দিয়ে শোনেন, আমরা দেশ পাওয়ার আগেই সেনাবাহিনী পাইছি। বাংলাদেশ সেনাবাহিনী জেনারেল ওসমানের সুযোগ্য নেতৃত্বে প্রথম তৈরি হয়েছে। আর আপনারাই মুক্তিযুদ্ধটা করছেন, তারপর দেশটা জয় কইরা আনা আমাদের হাতে দিচ্ছেন। শুধু তাই না, 1975-এ সিপাহী জনতা আবার হাত মিলাইছিল, আর একটা বিপ্লব করছিল বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায়। এইটার সিগনিফিকেন্স কি জানেন? শুধু এটা সিগনিফিকেন্স, এটা ফলাফল কি যেটা আর্মি একটা সময় পাইছে। এর ফলে এই যে গড়ে ওঠার প্রক্রিয়ার কারণে এবং বাংলাদেশের ইতিহাস নির্মাণে অংশ নেওয়ার কারণে বাংলাদেশ আর্মিতে একটা ভেরি স্ট্রং ন্যাশনালিস্ট সেন্টিমেন্ট ছিল। ফলে সেনাবাহিনী একটা হাইলি রেসপেক্টেড ইনস্টিটিউট হয়ে উঠছিল। তাই আপনারা প্রত্যেক জেনারেশনের ব্রাইটেস্ট পোলাগুলারে অ্যাট্রাক্ট করতে পারছিলেন। শুধু ব্রাইটেস্ট না, সবচেয়ে হৃদয়বান ছেলেগুলা পাইছিলেন। এখন আমার বয়সী যারা, তারা মিলাই দেখেন আপনার ব্যাচের কোন ছেলেগুলো আর্মিতে গেছিল। আমার ব্যাচের পোলাগুলোরে দেখে আমি কইতে পারি এখন আমার ব্যাচের আর্মি যারা ছিল বা আছে, ওরা ফলা শুরু করবি আর কি। হ্যাঁ, বেশি পুলিশ না, ফাইটে যাবি। যাই হোক, এমন একটা ধারণা সমাজে তৈরি হয়েছিল যে আর্মিরা ভালো ম্যানেজমেন্ট পারে, তারা সৎ হয়, কর্মঠ হয়, আর্মির হাতে কোনো প্রতিষ্ঠান দিলে সেটা ভালো ফাংশন করবে। আপনি দেখেন যে সবগুলো হসপিটালে আর্মির পরিচালক বসানো হয়েছে একসময়। জিয়ার ইমেজ আপনাদের এই ভাবমূর্তি তৈরিতে সাহায্য করছে, এটা আপনারা মানেন বা না মানেন। আপনি দেখেন বাংলাদেশের মিলিটারি রুল আসছে, কিন্তু বাংলাদেশের মানুষ অ্যান্টি মিলিটারি হয় নাই। আপনি যদি এই ঐতিহ্যের কথা মনে রাখেন, তবে আপনাদের বন্দুক তাক করার কথা বিদেশি শত্রুদের দিকে। গভীর পরিতাপের বিষয়, অবৈধ মাফিয়া খুনি হাসিনা সরকার নির্দেশ দিছে আপনাদের বন্দুকের নিশানা হোক দেশের 18 কোটি মানুষ, যাদের রক্ষা করাই আপনাদের কাজ, হত্যা করা না। ওকা বলছে যে কারফিউ আপনারা নামতেছেন দেখা মাত্র গুলি করার জন্য। আপনারা কিন্তু গুলি ধরতেছেন না, কিন্তু ইন্টেলিজেন্স দিতেছেন পুলিশকে ড্রোন উড়াইয়া, যেন পুলিশ নিখুঁতভাবে মারতে পারে আমাদের বাচ্চাদের। তাই আজ শনিবারও মারা গেছে 40 জন। দেখেন ওয়াহিদুজ্জামান অ্যাপোলো, সে দেখাইছে আপনারা কোথায় থেকে ড্রোন উড়াইছেন, কেমনে কি কোথায় আনছেন এবং কি করতেছেন। 8 ঘন্টা ধরে উড়াইছেন ড্রোন। যেই জায়গাগুলোতে আমাদের ছেলে পেলে বাচ্চারা লড়াই সংগ্রাম করতেছে, মাঠে আছে, সেই জায়গাগুলোতে আপনারা ড্রোন উড়াইছেন আর ওই রেকর্ড দিচ্ছেন পুলিশে। তারপর পুলিশ যে ধরে 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 মারছে। এই হত্যার দায় তো আপনাদেরও। নিজের হাতে মারেন নাই, চালাকি কইরা, কিন্তু চাপা মাইট দিচ্ছেন, এটা আমরা জানি, আমরা রেকর্ড করছি। আপনাদের হাতে রক্তের দাগ লাগছে, আপনারা যতই অস্বীকার করেন। যাদের অর্থে আপনাদের বেতন জোটে, আজ সেই দেশবাসী আপনাদের টার্গেট। আপনারা ভেবে দেখছেন যে আপনারা কোথায় এনে দাঁড় করানো হয়েছে? একটা কথা কইয়া নেই, শুনেন, তাইলে বুঝতে পারবেন যে সোসাইটি এখন আপনাদের কিভাবে দেখে। যেদিন কারফিউ দেয়, অনেকে আমাকে বলছে প্রায় 20-25 জন, অনেক তো এই যে হোয়াটসঅ্যাপে আসে, মেসেঞ্জারে আসে, ইমেলে আসে, সিগন্যালে কল দেয়, সিগন্যালে মেসেজ পাঠায়, প্রায় 20-25 জন, যে দাদা আর্মির পোশাক পইরা ইন্ডিয়ান আর্মি আইসা আমাদের মারবে, যেন বদনাম হয় আমাদের আর্মির। মানে বুঝছেন,
সে বিশ্বাস করতে চায় আপনি তার দিকে গুলি ছুটতেছেন না, আপনি তার দিকে গুলি ছুড়বেন না। আমাকে এই যে এই ছবি পাঠাইছে অনেকে, কইছে দেখেন হাতে কি শিকরা পরে, যে এটা কি কি দেখেন, এটা দেখে ইন্ডিয়ান মনে হয় না, ইন্ডিয়ান লাগে না চেহারা। এটা কিন্তু এখনকার ছবি না, এটা অনেক আগের, ওই মোদি আসছিল যে সময়, ওই সময়কার ছবি। আমার হাতে ইনফ্যাক্ট এই জিনিস ছিল এক সময়, এই দিল্লিতে গুরুদুয়ারাতে গেছিলাম, এটা কিনে পড়ছি, আর আমি তো হাতে এইসব পড়ি আপনারা জানেন। কিন্তু কালেকটিভ সাইকি হইতেছে যে সে বিশ্বাস করতে চায় যে আমারে গুলি করতেছে সে বাংলাদেশের কেউ না, আমি তার সাথে কিছু শেয়ার করি না, হি ইজ নট পার্ট অফ মাই সোসাইটি, সে আমার সমাজের কেউ না। যেই পুলিশ তারে মারতেছে সেই বাহিনীকেও সে রক্ষা করতে চায়। যখন সে ইভেন পিটায় মারতেছে পুলিশকে, তখনও সে মনে করে যে বেটা নিশ্চয়ই ভিনদেশী, আমার দেশের না। এই কারণেই তারা বিশ্বাস করেনি পিলখানায় আমার দেশের নাগরিক সেনা অফিসারদের মারছে, সে মনে করে ইন্ডিয়া থেকে আইসে মারছে। একটা ডিপ কানেকশন সে ফিল করে এত কিছুর পরেও। কোনোদিন এটা ভাইবা দেখছেন? আপনারা ভাবেন না এগুলো। হ্যাঁ, এই ফাইনার সাইডগুলো এখন আপনাদের মধ্যে নাই তো, কারণ ওই হৃদয়বান পোলারা এখন আর আসে না। আমি জেনারেল সাহেবদের কথা বলবো না, খুনি হাসিনার কাছে আত্মসমর্পণ করে তারা প্রমোশন পাইছেন, জেনারেল হয়েছেন, এটা তো সবাই জানে। মোটা আজিজের মতো মোটা থেকে ফুলে ফেপে মোটা তর হয়েছেন, আরো মোটা হয়েছেন। দেশ রক্ষা করবেন কি? বিডিআর এর নিজেদের সহকর্মীদের গণহত্যার মুখে ফেলে মির্জাফরের মতো মাত্র 2 মাইল দূরে ক্যান্টনমেন্টে বসে বসে আঙুল চুষছিলেন। হাসিনা আপনাদের আসতে দেয়নি, কোনোদিন জিজ্ঞেস করেননি কেন আমাদের যাইতে দিলেন না? ওরা তো ডাকছিল আপনাদেরকে, তাই না? হাসিনা ডাকলে লাভ মেরে আসেন না বেসামরিক প্রশাসনকে সাহায্য করার জন্য? তো ওরা ডাকছিল না আপনাদেরকে? আপনার সহকর্মীরা, আপনার সহযোদ্ধারা, আপনার কোর্সমেটরা ডাকছিল না? জান নাই কেন? সীমান্তে ফেলানির লাশ ঝুলে পড়ে রইল কাঁটাতারের উপরে, আরো কয়েকশো দেশবাসীকে বিএসএফ এমনকি দেশের ভূখণ্ডের ভিতরে ঢুইকা নিয়মিত নির্বিচারে হত্যা করলো। জেনারেল সাহেবদের কোনো স্যাদব্যাত নাই, কোন নড়চড়া করছেন? করেন নাই। মানে ঘৃণ্য জান্তা 10 লক্ষ রোহিঙ্গারে বাংলাদেশে ঢুকাই দিল গণহত্যার পরে, কিন্তু জেনারেল সাহেবরা ওই জান্তার সাথে ডিফেন্স কূটনীতি চালায় গেলেন, তাদের বিরুদ্ধে বন্দুক ধরার সাহস করলেন না, এমনকি টু শব্দ করার সাহস করলেন না। রাস্তা তৈরি করা প্রকল্পে বাংলাদেশ মিয়ানমার সীমান্তে আমাদের অর্থে রাস্তা তৈরি করা প্রকল্পের তদারকি করলেন ভারতীয় জেনারেলরা, এবং সেইটা করলেন ভারতীয় সমর কৌশলের পার্ট হিসাবে। আপনারা সার্কুলার দিলেন, এটা আপনারা ঘুমায় থাকলেন জেনারেল সাহেবরা, নানা রকম জাগতিক সুযোগ সুবিধা নিয়ে ব্যস্ত থাকলেন। একবারও কি ভাবছেন যে দেশের বাজেটের সিংহভাগ প্রতিরক্ষা খাতে বরাদ্দ দেওয়া হয় দেশের স্বার্থ রক্ষার উদ্দেশ্যে, ব্যক্তিগত স্বার্থ বা গোষ্ঠী স্বার্থ রক্ষা করার কাজে না তো? এটা মির্জাফর রেজিমের দাস হওয়ার জন্য তো না। বাংলাদেশের মানুষকে ডিফেন্স বাজেট দিতে চাইবে, আর চাইবে? আমি শিওরের পরের বছর থেকে আপনারা অব্যাহত সমালোচনার মধ্যে পড়বেন। হাসিনা যদি পড়ে সেটা অন্য বিষয়, কিন্তু হাসিনা যদি না পড়ে আপনাদের খবর আছে। আপনাদের বাজেট আপনারা জাস্টিফাই করতে পারবেন না। আপনারা তো যুদ্ধাস্ত্র সমরাস্ত্র কেনেন না, কিনতে দেওয়া হয় না। আপনাদের বাড়ি বানান সুরম্য বাড়ি, এমন সুরম্য বাড়ি যে চিফ অফ আর্মি স্টাফ তার বাড়ি এমন সুরম্য যে সৌদি বাদশারাও লজ্জা পাবে। এত আপনাদের আরাম আয়েশ লাগে, গতরে এত চর্বি। সুতরাং জাতির এই ঐতিহাসিক ক্রান্তি লগ্নে ওই জেনারেল, মোটা জেনারেলদের কাছ থেকে দেশপ্রেম এবং জনতার প্রতি দায়বদ্ধতা এবং সলিডারিটি প্রত্যাশা যদি না করি তাহলে কি ভুল হবে? কিন্তু তা সত্ত্বেও আমি আশা করবো জেনারেল সাহেবরা আমাকে এইবার ভুল প্রমাণিত করুক। তবে আমি জেনারেলদের উদ্দেশ্যে বক্তব্য রাখতেছি না, আমি বক্তব্য রাখতেছি মিড লেভেল অফিসার, এনসিও, জেসিও থেকে শুরু করে সাধারণ সৈনিক ভাইদের উদ্দেশ্যে। আপনারা প্রতিরক্ষা বাহিনীতে কাজ করছেন দেশ রক্ষার মহান ব্রত নিয়ে, হালুয়া রুটির ভাগ আপনাদের জোটে না। জাতিসংঘের শান্তি রক্ষার কাজে আপনারা অনেকেই অংশ নেন, সেখানে কনফ্লিক্ট রিটেন সমাজগুলোকে সাহায্য করছেন স্বাভাবিক অবস্থা ফিরে আনতে। আপনাদের কাজ এতই ভালো হয়েছে আফ্রিকার কোনো কোনো দেশে বাংলা সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি পাইছে। আপনারা আমাদের এই প্রিয় মাতৃভূমিকে গর্বিত করছেন। এইবার আপনাদের পালা দেশকে, নিজের দেশকে এই একই সেবা দেওয়ার। স্বৈরাচারের গত 1.5 দশকের শাসনকালে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা আজ সম্পূর্ণভাবে বিপর্যস্ত। আমাদের এই গর্বিত সেনাবাহিনীকে পরিণত করা হয়েছে শাসক গোষ্ঠীর ক্রীড়নক হিসাবে। পরিস্থিতি এতটাই খারাপ যে সেনাবাহিনী থেকে জনগণের আস্থা অনেকটাই সরে গেছে। তারা আর আপনাদের উপরে ভরসা করতে পারতেছেন না। ক্ষোভে দুঃখে তারা সেনাবাহিনীকে সোনা বাহিনী বলে। জানেন এটা কি ট্রলার চাইতে কম অপমানজনক একটা শব্দ? কেউ কেউ বলে আপনারা 2টা জিনিস ছাড়া আর কিছু চিন্তা করেন না, প্যাট। এই প্যাট আর চিন্তা করতে গিয়ে আপনাদের জেনারেলরা সন্তুষ্ট চিত্তে হাসিনার দাসত্ব বরণ করছে। এটা আপনাদের জন্য কেবল হতাশার না, অপমানের। আজ সময় আসছে এই হতাশা দৃঢ় হাতে দূর করার এবং আপনাদের হৃত সম্মানের আসন ফিরে পাওয়ার।
আজকের এই প্রকৃত মুক্তিযুদ্ধ আপনাদের জন্য নিয়ে আসছে এক অনন্য সুযোগ, এদেশের জনগণের ন্যায্য গণসংগ্রামের অংশীদার হইতে। সৈনিক হিসাবে আপনাদের প্রধান কর্তব্য আমাদের প্রিয় মাতৃভূমির স্বাধীনতা, সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা নিশ্চিত করা। আজকের যুদ্ধে আপনাদের কাছে এক অভূতপূর্ব দুয়ার খুলে দিছে সাচ্চা দেশপ্রেমিক হিসাবে এই সুমহান কর্তব্য পালন করার। প্রথম মুক্তিযুদ্ধে অফিসার থেকে সৈনিক কেউ উপরের আদেশের জন্য অপেক্ষা করেন নাই যুদ্ধে অংশগ্রহণ করার জন্য। দেশের ডাকে যথেষ্ট ছিল, বিদ্রোহ করছিল এবং সেই জন্যেই দেশটাকে জয়ও করতে পারছিল। এবারেও তাই। আসেন, দেশের প্রতি আপনার পবিত্র অঙ্গীকার জীবনপণ করে হইলেও পালন করেন। যে শপথটা নেন চাকরিতে ঢোকার সময়, নিজ নিজ ধর্মের গ্রন্থের উপরে হাত রেখা, সেই শপথের কথা চিন্তা করে দেখেন কার প্রতি আনুগত্য প্রকাশ করতে হবে, সরকার না রাষ্ট্র? রাষ্ট্র মানে জনগণ। সেই লক্ষ্যে জনগণের বিরুদ্ধে অবৈধ সরকারের সকল আদেশ নির্দেশ অবৈধ হিসেবে গণ্য করে তা পালন থেকে বিরত থাকেন এবং বাহিনীর কেউ এমন নির্দেশ দিলে তাকে প্রতিহত করেন, যেমনটা করছিলেন প্রথম মুক্তিযুদ্ধের সৈনিকেরা। সকল ক্যান্টনমেন্ট থেকে বেড়ায় এসে জনগণের কাতারে, যেমনটা আপনারা পূর্বসূরীরা করছিলেন ৭৫-এ, ৭ই নভেম্বরে। এই অবৈধ সরকারের প্রতি প্রতিরক্ষা বাহিনীর সমর্থন প্রত্যাহার নিশ্চিত করার জন্য আপনাদের কমান্ডিং অফিসারদের উপর তীব্র চাপ প্রয়োগ করুন, যা সামরিক বাহিনী করছিল ১৯৯০ সালে এরশার বিরুদ্ধে আন্দোলনের শেষ পর্যায়ে। সেই জন্য আমরা বিজয়ী হয়েছিলাম। আমাদের এই প্রকৃত মুক্তিযুদ্ধ একটা ন্যায্য সংগ্রাম, একটা বৈধ সংগ্রাম, একটা নৈতিক সংগ্রাম। এই যুদ্ধে আমাদের বীর জাতি সফল হবেই ইনশাল্লাহ। আমাদের তরুণ সমাজের অভূতপূর্ব আত্মত্যাগ নিশ্চয়ই খোদা তাআলা বৃথা যেতে দেবেন না। প্রতিরক্ষা বাহিনীর ভাই বোনেরা, আসেন এই যুদ্ধে আপনাদের মহান ভূমিকা পালন করেন, এই যুদ্ধের পূর্ণ সাফল্য নিশ্চিত করেন, স্বাধীন সার্বভৌম বাংলাদেশের এই পবিত্র জমিন জালেমের কালো হাত থেকে মুক্ত করেন, আর আপনাদের হারানো গৌরব আর সম্মানের আসন ফিরা পান। আমরা কথা দিতেছি, সামরিক বাহিনীর সাথে একসাথে হাতে হাত মিলায় আমরা আগামীর বাংলাদেশ তৈরি করব। সৃষ্টিকর্তা আপনাদের এই কর্তব্যে সামিল হওয়ার এবং কামিয়াব হওয়ার তৌফিক দান করুন। ইনকিলাব জিন্দাবাদ।